হিজবুত তাহরির। হিজবুত তাহরির অর্থ মুক্তির দল। মূলত এটি একটি ইসলামী মতাদর্শ ভিত্তিক আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন, যাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল বিশ্বজুড়ে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করা, মুসলিম সম্প্রদায়কে একত্রিত করা এবং বিশ্বব্যাপী শরিয়া আইন বাস্তবায়ন করা। এটি একটি ইসলামিক রাজনৈতিক দল হলেও পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে এটিকে নিষিদ্ধ করা হয়েছে, যেমন মিশর, ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ ইত্যাদি। এমনকি সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও লেবানন ছাড়া প্রায় সকল আরব দেশেই হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও চীন, রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য ইত্যাদি দেশের সংগঠনটি নিষিদ্ধ। গত 10 অক্টোবর 2024 সালে কট্টর উগ্র হিন্দুত্ব মৌলবাদী মোদী সরকার সন্ত্রাসী তকমা দিয়ে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করে। 2017 সালে ইন্দোনেশিয়া সরকার তাদের বিধি এবং জাতীয় মতাদর্শের সাথে অমিল থাকার কারণ দেখিয়ে হিজবুত তাহরিরের আইনগত স্বীকৃতি বাতিল করেছিল। বাংলাদেশে 22 অক্টোবর 2009 সাল থেকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়েছে হিজবুত তাহরিরকে। মিশর 1974 সালে সরকার উৎখাতের চেষ্টার দায়ে দলটিকে নিষিদ্ধ করেছিল। 2023 সালের 7 অক্টোবর দখলদার ইসরায়েলে আল-আকসা ফ্লাট অভিযানের প্রশংসা করা এবং উদযাপন করার জন্য ইহুদি বিরোধী সংগঠন হিসেবে চিহ্নিত করে যুক্তরাজ্য তাদেরকে নিষিদ্ধ করেছে। হিজবুত তাহরির কি জঙ্গি সংগঠন? খিলাফত প্রতিষ্ঠা করতে চাওয়া খারাপ কিছু নয়, তাহলে কেন বিভিন্ন মুসলিম দেশে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়? বাংলাদেশেই বা কেন তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে? ইত্যাদি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব আজকের এপিসোডে। হিজবুত তাহরিরের বিরুদ্ধে যুক্তরাজ্যের মতো দেশগুলোর অযৌক্তিক এবং তুচ্ছ অভিযোগ যেমন রয়েছে, তেমনি রয়েছে কিছু দেশের ভয়ঙ্কর এবং যৌক্তিক অভিযোগ। হিজবুত তাহরির মূলত একটি আন্তর্জাতিক ইসলামিক সংগঠন, তাও আবার রাজনৈতিক। এই কারণে কোনো কারণ ছাড়াই যে কারো মনে তাদের নিয়ে অনেক প্রশ্নের সৃষ্টি হতে পারে। ফিলিস্তিনের একজন ইসলামিক স্কলার তাকি আল-দিন আল-নাবানি 1953 সালে ফিলিস্তিনের জেরুজালেমে হিজবুত তাহরির প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একজন স্বয়ংসম্পূর্ণ ইসলামী গবেষক বা মুস্তাহিদ মুতালাক, অর্থাৎ এমন ব্যক্তি যিনি ইজতিহাদের সকল শর্ত পূরণ করেছেন এবং দলিল থেকে যে কোনো মাসআলা বের করতে সক্ষম। শিক্ষা জীবনে তিনি মিশরের দারুল উলুম মাদ্রাসা এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন। আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শরিয়া আইনের উপর অনার্স শেষ করে 1931 সালে ফিলিস্তিনে ফেরার পর প্রথম কিছুদিন শিক্ষকতা করেছিলেন। পরবর্তীতে ফিলিস্তিনের শরিয়া আদালতের আপিল বিভাগের জাজ হিসেবে দায়িত্ব পালন করেন। 1948 সালের 14 মে তার দেশ ফিলিস্তিনের ভূমি দখল করে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং আরব ইসরায়েল যুদ্ধে আরবরা হেরে যাওয়ার পর তিনি এর ভয়াবহতা বুঝতে পেরে বিশ্বজুড়ে ইসলামিক শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে 1953 সালে ফিলিস্তিনের জেরুজালেমে হিজবুত তাহরির প্রতিষ্ঠা করেন। তখন জেরুজালেম শাসন করত জর্ডান। যদিও জর্ডান দলটিকে নিষিদ্ধ করার ব্যাপারে অনলাইনে তেমন কোনো তথ্য পাওয়া যায় না, তবে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যে জর্ডান দলটিকে নিষিদ্ধ করেছিল এবং তাকেও আর কখনো জর্ডানে যেতে দেওয়া হয়নি। তিনি পরবর্তীতে লেবাননের বৈরুতে বসতি স্থাপন করেছিলেন। 2010 সালের 1 সেপ্টেম্বর প্রকাশিত ইলাস্ট্রেটেড ডিকশনারি অব দ্য মুসলিম ওয়ার্ল্ড বইয়ের 114 পৃষ্ঠার তথ্য অনুযায়ী 1977 সালের 20 ডিসেম্বর 68 বছর বয়সে আল-নাবানি ইন্তেকাল করেন। আল-নাবানি মনে করতেন বিশ্বজুড়ে মুসলিমদের রাজনৈতিক অধঃপতন 1924 সালের খিলাফত বিলুপ্তির কারণে সৃষ্টি হয়েছে। বিশ্বজুড়ে খিলাফত পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই মূলত হিজবুত তাহরির যাত্রা শুরু করেছিল, কিন্তু সংগঠনটি সেখানকার স্থানীয়দের মাঝে তেমন প্রভাব সৃষ্টি করতে ব্যর্থ হয়। তবে প্রতিষ্ঠার পর হতে এই দলটি ফিলিস্তিন থেকে ধীরে ধীরে আফ্রিকা, ইউরোপ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ প্রায় পৃথিবীর 50টিরও বেশি দেশে ছড়িয়ে পড়ে। 20 বছর আগে 2004 সালের তথ্য অনুযায়ী সে সময় বিশ্বজুড়ে তাদের অন্তত 10 লক্ষ অনুসারী ছিল। দলটিকে বিভিন্ন দেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হলেও 12 সেপ্টেম্বর 2007 সালের নিউ ইয়র্ক টাইমসে উল্লেখ করা হয় হিজবুত তাহরির স্পষ্টভাবে সন্ত্রাসবাদের নিন্দা করে থাকে। আরও উল্লেখ্য, বিভিন্ন দেশে এই দলটিকে নিষিদ্ধ করা হলেও যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত এটিকে নিষিদ্ধ করা হয়নি।
যেসব দেশে হিজবুত তাহরির নিষিদ্ধ সেসব দেশে তারা ছোট ছোট স্টাডি সার্কেলের মাধ্যমে পরস্পরের সাথে মিলিত হয়। আর যেসব দেশে সংগঠনটি নিষিদ্ধ নয় সেখানে তারা সংবাদ সম্মেলন ও বিভিন্ন মিছিল, মিটিং ইত্যাদির আয়োজন করে থাকে। সম্প্রতি বাংলাদেশে তাদের বৈধতা ফেরত চেয়ে তাদেরকে মানববন্ধন করতে দেখা গিয়েছিল। হিজবুত তাহরিরের কেন্দ্রীয় নেতৃত্ব এবং সদর দপ্তর জর্ডানে অবস্থিত, তবে তাদের আরও একটি অতিরিক্ত সদর দপ্তর রয়েছে যেটি লন্ডনে অবস্থিত। ধারণা করা হয় যেসব মুসলিম দেশে সংগঠনটি কঠোরভাবে নিষিদ্ধ সেসব দেশে কার্যক্রম পরিচালনা করার জন্য অতিরিক্ত সদর দপ্তরটি গঠন করা হয়েছে। হিজবুত তাহরির ফেডারাল রাষ্ট্রে বিশ্বাসী নয়, তারা ইসলামিক নিয়ম অনুযায়ী একক রাষ্ট্রে বিশ্বাসী, যার প্রধান শাসনকর্তা হবেন একজন ইসলামিক নিয়মে নির্বাচিত খলিফা। খলিফার আন্ডারে বাকি রাষ্ট্রগুলো পরিচালিত হবে, যার প্রধান হবেন একজন আমির, আর সেসব রাষ্ট্রকে বলা হবে আমিরাত। উইকিপিডিয়া থেকে জানা যায় হিজবুত তাহরির রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি খসড়া সংবিধান প্রণয়ন করেছে। তাদের বিভিন্ন পোস্টারেও এই বিষয়টি বিভিন্ন সময় উল্লেখ করা হয়। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হিজবুত তাহরিরের কিছু পোস্টার দেখা যায় যেখানে বলা হয়েছে হিজবুত তাহরির কোরআন সুন্নাহর ভিত্তিতে বিস্তারিত ব্যাখ্যা সহ খিলাফত রাষ্ট্রের সংবিধান অর্থাৎ খসড়া জনগণের নিকট উপস্থাপন করেছে এবং এই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে সম্পূর্ণ প্রস্তুত। তাদের খসড়া সংবিধানে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেসব বিষয়ে উল্লেখ আছে। যেমন ধারা 163 অনুযায়ী তারা রাষ্ট্রের মুদ্রা হিসেবে কাগজের নোটকে সমর্থন করে না। তারা স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রার মাধ্যমে লেনদেনকে সীমাবদ্ধ রাখায় বিশ্বাসী। অনুচ্ছেদ 56 অনুযায়ী রাষ্ট্রের প্রত্যেক মুসলিম পুরুষ ন্যূনতম 15 বছর বা তার বেশি সামরিক প্রশিক্ষণ নিতে বাধ্য থাকবে। অনুচ্ছেদ 4 অনুযায়ী আরবি যেহেতু ইসলামের ভাষা তাই এটি হবে রাষ্ট্রের একমাত্র ভাষা। এছাড়াও শিক্ষা উপকরণের উপর কপিরাইট, সামরিক চুক্তি, ধর্মনিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাষ্ট্র কর্তৃক সনদপত্র না দেওয়া ইত্যাদি অসংখ্য বিষয় উল্লেখ রয়েছে তাদের খসড়া সংবিধানে। পৃথিবীর যে কোনো দেশ পশ্চিমাদের স্বার্থের বিরুদ্ধে গেলে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া, আর যে কোনো সংগঠন তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে তাদেরকে জঙ্গি তকমা দেওয়া। এটা এক প্রকার আমেরিকান অলিখিত নিয়ম। তাই তারা কোন দেশকে নিষেধাজ্ঞা দিয়েছে কিংবা কোন সংগঠনকে জঙ্গি তকমা দিয়েছে সেটি দিয়ে কখনোই প্রকৃত বিষয়টি জানা যায় না। তবে যদি বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো কিংবা সাধারণ দেশগুলো একইভাবে নির্দিষ্ট কোনো সংগঠনকে নিষিদ্ধ করে তাহলে সেটি অবশ্যই ভাববার বিষয়। হিজবুত তাহরিরও এর ব্যতিক্রম নয়। মূলত কাগজে কলমে হিজবুত তাহরিরের লক্ষ্য, উদ্দেশ্য কিংবা সাংগঠনিক কোনো বিষয়ে ভুল ত্রুটি পরিলক্ষিত হবে না। তবে তাদের বিরুদ্ধে বাস্তব জীবনে অসংখ্য বিতর্কিত কার্যক্রম এবং অভিযোগ রয়েছে যেগুলোর কারণে হিজবুত তাহরির বিভিন্ন দেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত হয়েছে কিংবা নিষিদ্ধ হয়েছে। হিজবুত তাহরির ইরানে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল্লাহ খামেনিকে আহ্বান জানিয়েছিল, কিন্তু খামেনি তাদের ডাকে সাড়া না দেওয়ায় চরম আমেরিকান বিদ্বেষী এই নেতাকে আমেরিকান দালাল বলে তকমা দিয়েছিল হিজবুত তাহরির। হিজবুত তাহরির একটি আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন হলেও তাদেরকে তেমন কোনো দেশের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেখা যায় না। 2005 সালে কিরগিজস্তানে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করে তারা কিছু আসনে জয়লাভ করেছিল। এটি ছাড়া তেমন কোনো দেশে তাদের আর তেমন রাজনৈতিক কার্যকলাপ দেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত প্রতিষ্ঠা করার জন্য 3টি ধাপ অতিক্রম করেছিলেন। 1. গোপনে দাওয়াত পর্যায়, 2. প্রকাশ্য দাওয়াত পর্যায়, 3. নুসরাহ পর্যায়। হিজবুত তাহরিরও এই 3টি ধাপে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। তারা মনে করে তারা বর্তমানে নুসরাহ পর্যায়ে রয়েছে। নুসরাহ পর্যায় মানে হলো সামরিক সমর্থন খোঁজার পর্যায়। এই নুসরাহ বা সামরিক সমর্থন খুঁজতে গিয়ে বিভিন্ন দেশে তারা বিভিন্ন বিতর্কিত কার্যক্রম পরিচালনা করেছে, যেটাই হলো তাদের বিভিন্ন দেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত হওয়া এবং নিষিদ্ধ হওয়ার প্রধান কারণ। বর্তমানে এরা পৃথিবীর বিভিন্ন দেশে নুসরাহ বা সামরিক সহায়তা খুঁজছে, যে তালিকায় বাংলাদেশ সেনাবাহিনীও রয়েছে। তারা বিশ্বাস করে পৃথিবীর কোনো না কোনো মুসলিম দেশের সেনাবাহিনী তাদের নিঃশর্ত সমর্থন দিয়ে তাদের ক্ষমতায় বসাবে। এই জায়গাতে এসে তারা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখা যায়।
তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশের সেনাবাহিনীকে টার্গেট করে বিভিন্ন পোস্টার এবং ব্যানার ছাপাতে দেখা যায়। বাংলাদেশে 28 নভেম্বর 2023 সালে তাদের একটি পোস্টারে বলতে দেখা যায়, হে দেশবাসী, জালিম হাসিনার বিকল্প নয় মার্কিন দালাল বিএনপি গোষ্ঠী। সত্যনিষ্ঠ দল হিসেবে হিজবুত তাহরিরকে খিলাফত প্রতিষ্ঠায় নুসরাহ বা ক্ষমতা প্রদান করতে সামরিক অফিসারদের নিকট দাবি তুলুন। সেনাবাহিনীকে ইঙ্গিত করে যে কোনো প্রচারণা ওই দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হবে, সেটা খুবই স্বাভাবিক। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 2012 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে হিজবুত তাহরির একটি সেনা অভ্যুত্থান করার চেষ্টা করেছিল, যেটিকে সরকার দমন করতে সক্ষম হয়েছিল। তৎকালীন আওয়ামী সরকারের ভাষ্য অনুযায়ী সেই ব্যর্থ অভ্যুত্থানটির নেতৃত্ব দিয়েছিল আরেক জঙ্গি সংগঠন আল কায়দার সহযোগী আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ সামরিক কমান্ডার মেজর সৈয়দ জিয়াউল হক। তৎকালীন সময়ে কথিত জঙ্গি মেজর জিয়াউল হককে ধরিয়ে দিতে প্রথম আলোর তথ্য অনুযায়ী সরকার 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী তাকে ধরিয়ে দিতে সরকার পুরস্কার ঘোষণা করেছিল 4 কোটি টাকা। এছাড়াও অন্যান্য সংবাদ মাধ্যমে তার সম্পর্কে তথ্য দিতে মার্কিন যুক্তরাষ্ট্র $50 লক্ষ ঘোষণা করেছিল বলে জানা যায়। তবে উইকিপিডিয়াতে উল্লেখ করা হয়েছে 2024 সালের অক্টোবরে একজন মেধাবী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেন যে তার উপর এই অভিযোগগুলো ভিত্তিহীন। মেজর জিয়াকে 2011 সালে ডিজিএফআই দ্বারা অপহরণ করা হয়েছিল। তিনি তার ইউটিউব চ্যানেলে আরও দাবি করেছেন যে প্রথম আলো তাকে জঙ্গি হিসেবে উপস্থাপন করার জন্য দায়ী ছিল। অন্যতম মেধাবী সাংবাদিক ইলিয়াস হোসেনের দাবি অনুসারে বিডিআর বিদ্রোহের নাটক সাজিয়ে হাসিনা 2009 সালে যে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করে দেশপ্রেমিক 57 জন সামরিক বাহিনীকে হত্যা করেছিল, সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ এবং বাংলাদেশকে ভারতের দাসত্বের শিকল হতে বন্দী হওয়া থেকে বাঁচাতেই মূলত মেজর জিয়া একটি সামরিক কূ করার চেষ্টা করেছিলেন। অনেকটা এই ঘটনার মতো 1974 সালের মিশরে সরকার উৎখাতের চেষ্টার অভিযোগ রয়েছে হিজবুত তাহরিরের বিরুদ্ধে, যে কারণে সে সময় থেকে এখনো পর্যন্ত মিশরে হিজবুত তাহরির নিষিদ্ধ। বিভিন্ন দেশে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করার কারণগুলো প্রায় একই, যেমন সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা। অনেক দেশের সরকার হিজবুত তাহরিরকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সাথে জড়িত বলে মনে করা হয় সন্ত্রাসী সংগঠনগুলোকে তারা সমর্থন করে। এছাড়াও তারা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বিভিন্ন সহিংসমূলক প্রচারণা করে। ইসলামে জিহাদ ফরজ হলেও স্বয়ং অনেক মুসলিম দেশেই জিহাদকে উৎসাহিত করার জন্য হিজবুত তাহরিরকে অপরাধী হিসেবে বিবেচনা করা হয়। হিজবুত তাহরির গণতন্ত্র বিরোধী একটি সংগঠন। তারা ইসলামী আইনে পরিচালিত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে থাকে। অনেক দেশের মতে এই লক্ষ্য অর্জনের জন্য তারা সহিংসতা এবং বিভিন্ন অবৈধ পদ্ধতি অবলম্বন করতে পারে। এই জন্য অনেক দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি। কিছু কিছু দেশ হিজবুত তাহরিরের বিভিন্ন কর্মকাণ্ড সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করে থাকে। তাদের বক্তব্য এবং কর্মকাণ্ড অন্য ধর্মের মানুষের প্রতি সহিষ্ণুতা বাড়াতে পারে বলে মনে করে থাকে অনেক দেশ। সরকার বিরোধী কর্মকাণ্ড। অনেক দেশে হিজবুত তাহরিরকে সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে মনে করা হয়। তারা সরকারের বিরুদ্ধে প্রচারণা চালায় এবং জনগণকে বিদ্রোহ করতে উৎসাহিত করে। এছাড়াও হিজবুত তাহরিরের ইচ্ছা অনুযায়ী খেলাফত প্রতিষ্ঠিত হলে ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারের পদচ্যুত হবে, যেটা খুব স্বাভাবিকভাবে পৃথিবীর যে কোনো সরকারই চাইবে না। এটাও বিভিন্ন দেশে হিজবুত তাহরির নিষিদ্ধ হওয়ার অন্যতম একটি কারণ। বিভিন্ন দেশের সরকার তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়ার উদ্দেশ্যগুলো হলো দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড প্রতিরোধ করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করা, নিজ সরকারের ক্ষমতা টিকিয়ে রাখা ইত্যাদি। যাই হোক, শেষ করব আজ। কোনো সংগঠনের পক্ষপাতিত্ব অবলম্বন করা কিংবা কোনো সংগঠনকে খারাপভাবে মানুষের সামনে উপস্থাপন করা আমাদের উদ্দেশ্য নয়, এবং কেবলমাত্র অনলাইনে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে হিজবুত তাহরির সম্পর্কে আজকের এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল সালমান রিজভী। পাশাপাশি ফেসবুকও পেয়ে যাবেন আমাদের পেজ। আল্লাহ হাফেজ।